সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যেখান থেকেই দেখছেন, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, চিকিৎসার্থে আগামী মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিকে আজই লন্ডন থেকে ফিরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন। এসব বিষয়সহ আরও আলোচনার জন্য আমরা আজ দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, প্রধান নির্বাহী, বাংলা ফাউন্ডেশন, এবং বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। আপনাদের দুজনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। যেটি বলছিলাম যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী পরশুদিন রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং আজকে কিন্তু বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তারা সবাই বিএনপি চেয়ারপারসনের সাথে তার বাসভবনে দেখা করেছেন এবং সেখানে তিনি দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন এবং দেশের প্রয়োজনে, দেশের মানুষের কল্যাণে দেশের দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তো আগামী পরশু এর সাথে আরও দু একটি বিষয় যোগ করতে চাই যে আজকে যে ওনার দলের নেতারা গেলেন, এর আগে গত বৃহস্পতিবার কিন্তু সেনাবাহিনী প্রধান সস্ত্রীক গিয়ে দেখা করে এসছেন বিএনপি চেয়ারপারসনের সাথে। তো এর মধ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশে নেই এবং চেয়ারপারসনও বিদেশে যাচ্ছেন। তো আপনি এর পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এই সিচুয়েশনের পরে কিভাবে দেখেন? শাহাদাত হোসেন সেলিম। না, ধন্যবাদ আপনাকে। বেগম খালেদা জিয়া তো দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। তিনি বাংলাদেশের একজন আপসীন নেত্রী হিসেবে পরিচিত এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি সংগ্রামী ভূমিকা পালন করেছেন। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করার জন্য তিনি প্রস্তুত ছিলেন এবং তিনি তা করে প্রমাণও দেখিয়েছেন। এই সরকারের রোষানলে পড়ে বেগম জিয়া একটা ঠুনকো মামলায় আপনার জেল খেটেছেন এবং একটা পরিত্যক্ত কারাগারে তাকে বিগত সরকার আওয়ামী লীগ সরকার আমলে তিনি মানে কারাগারে ছিলেন এবং একটা পরিত্যক্ত ভবনে তাকে রাখা হয়েছে। হেন কোনো নির্যাতন নয়, তার উপর করা হয়নি। পরবর্তীকালে যখন বেগম খালেদা জিয়া ভীষণভাবে অসুস্থ, তার চিকিৎসা দরকার ছিল, মানে বিএনপির পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে বারবার মানে আওয়ামী সরকার, ফেসি সরকারের কাছে তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য অনুমতি চাওয়া হয়েছে। তারা অনুমতি তো দেয়ই নেই, বরং আরও কটাক্ষ করে বলেছে যে বাঁচবে আর কয়দিন, কী দরকার বিদেশে চিকিৎসা করার জন্য। নিয়তি নির্মম পরিহাস। আজকে তারা দেশ থেকে পালিয়ে গেছে এবং বেগম জিয়া চিকিৎসার জন্য আপনার বিদেশে যাচ্ছে। আমরা আসলে খুবই আবেগপ্রবণ। আমরা চাই যে বেগম জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসুক, জাতিকে নেতৃত্ব দেখ। এখন পর্যন্ত বেগম খালেদা জিয়া জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা রাখেন এবং আপনার তার মোহনীয় নেতৃত্বে জাতি আবার ঐক্যবদ্ধ হয়ে আপনার একটা দেশ গঠনের কাজ ঝাঁপিয়ে পড়বে আমরা এই আশা করি। আমরা বেগম জিয়ার সুস্থতা কামনা করি, আমরা বেগম জিয়া নিরাপদে দেশে ফিরে আসুক সেটা কামনা করি এবং আমরা চাই যে আপনার তিনি যে উদ্দেশ্যে যাচ্ছেন, তিনি সম্ভবত প্রথমে আপনার আমাদের জানা মতে তিনি যাবেন লন্ডন যাবেন, সেখান থেকে আমেরিকা হয়ে আসার সময় তিনি পবিত্র উমরা হজ পালন করে আসবেন। আমরা ততদিন পর্যন্ত অপেক্ষা করছি। আর ইতিমধ্যে যেটা আপনি বলেছেন যে বাংলাদেশের মানে সেনাপ্রধান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন, বাংলাদেশের সেনাপ্রধান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতেই পারেন, কারণ জিয়াউর রহমান সেনাবাহিনীর এক মানে অনন্য নক্ষত্র। জিয়াউর রহমান 1971 সালে যখন দিক নির্দেশন জাতি ছিলেন, জাতির সামনে কোনো আশার আলো ছিল না, সেই সময় তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতা ঘোষণা করেছেন, স্বাধীনতা যুদ্ধ করেছেন এবং স্বাধীনতা যুদ্ধ উত্তর পরবর্তীকালে বাংলাদেশ বিনির্মাণে তিনি একটা বিরাট ভূমিকা পালন করছেন। সেই সেনাপ্রধান জিয়াউর রহমানের স্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, যিনি জীবনে কখনো নির্বাচনে হারেন নেই, তার সাথে সেনাপ্রধান সৌজন্য সাক্ষাৎ করতেই পারেন। এটাকে আমরা অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছি। এবং আপনি যে কথাটা বলছেন যে বেগম খালেদা জিয়া দেশে নেই, তারেক রহমান সাহেব দেশের বাইরে, এই মুহূর্তে রাজনৈতিকভাবে আমরা কোনো আশঙ্কা করছি কিনা? আমরা কোনো আশঙ্কাই করছি না। আমাদের আশঙ্কা করার ন্যূনতম কোনো কারণ নাই, কারণ বেগম জিয়া চিকিৎসাতে যাচ্ছেন এবং জনাব তারেক রহমান অত্যন্ত স্মার্টলি
আপনার এই দলকে নেতৃত্ব দিয়ে বেগম জিয়া যখন জেলে ছিলেন স্মার্টলি দলকে নেতৃত্ব দিয়ে দলকে ঐক্যবদ্ধ রেখে সংগ্রামী ভূমিকা পালন করে আজকে বাংলাদেশের অন্যতম আপনার সেরা দল হিসাবে সবচেয়ে জনসমর্থিত দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠা করেছেন এবং তিনি 5ই আগস্টের পরে অত্যন্ত মানে গঠনমূলকভাবে তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি যখন যেটা প্রয়োজন সেটা তিনি করছেন এবং তিনি দূরে থাকলেও তার নেতৃত্বেই বিএনপি পরিচালিত হবে। বিএনপি নেতৃবৃন্দ এখন অত্যন্ত উজ্জীবিত। বিএনপির নেতাকর্মীরা এখন অত্যন্ত আপনার তারা অপেক্ষা করছেন যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের আপনার জনগণ যেন তাদের রায় দিতে পারে। যেই আন্দোলনে বিএনপি 15 বছর জনগণের আপনার ভোটাধিকার এবং জনগণ ভোট যেন দিতে পারে সে আন্দোলনে ছিল এবং সে আন্দোলনের সফলতা অর্জন করে বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করে আপনার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে আপনার বিতাড়িত করে জনগণের ভোটাধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার যে একটা মহেন্দ্রক্ষণের জন্যই বিএনপি অপেক্ষা করছে, জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা অপেক্ষা করছে, জাতীয়তাবাদী শক্তি অপেক্ষা করছে। সুতরাং আমরা মনে করছি যে এই মুহূর্তে আমাদের আসলে মানে কোনো কিছুই আপনার চিন্তা করার কোনো কারণ নাই এবং বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছেন তারা তাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে দায়িত্ব আছেন তারা সেই দায়িত্বের পানে ধীরে ধীরে এগিয়ে যাবেন এবং দেশবাসী একটা আপনার তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে বসে আছে। আমরাও সেই দিনের জন্য আমরা উন্মুখ হয়ে আছি। ধন্যবাদ। আমরা আবু হেনা রাজ্জাককে আপনার কাছে জানতে চাই যে সাদাত হোসেন সেলিম যেগুলো বলেন সেই বিষয়গুলো তো আমরা জানি, তো এর বাইরে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি বলেছে সর্বতোভাবে তারা সহায়তা করবে এবং করে যাচ্ছে, কিন্তু এর বাইরেও আমরা বিভিন্ন মিটিংয়ে বৈঠকে বা সভা সেমিনারে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের বলতে শুনেছি যে আরেকটা 1-11 হতে দেয়া যাবে না, সতর্ক থাকতে হবে, -2 ফর্মুলার চক্রান্ত এখনও শেষ হয়ে যায়নি। এই রকম প্রেক্ষিতে এবং এর আগে কিন্তু 1-11-এর সময় বেগম জিয়াকে বিদেশে পাঠানোর একটা চেষ্টা হয়েছিল, বেগম জিয়া কিন্তু তখন যাননি। তো এই সব কিছু মাথায় রেখে কি মানে এই যে পলিটিক্যাল কথাবার্তা এসছে বিএনপির পক্ষ থেকে এই সরকারের আমলেও, অন্তর্বর্তী সরকারের আমলেও, তারপরও বেগম জিয়া বিএনপি চেয়ারপারসন যে যাচ্ছেন চিকিৎসার্থে, তো সেটি নতুন কোনো আশঙ্কা কি এরকম আছে নাকি বিএনপির মধ্যে এরকম কোনো কিছু? ধন্যবাদ আপনাকে এবং আমার সহালোচক সেলিম ভাই এবং এনটিভির দর্শক শ্রোতা। সেলিম ভাই যেটা বলেছেন সেগুলো তো ঠিকই আছে, সেগুলো নিয়ে কোনো নাই, কিন্তু আমি যদি প্রথমটা বাইরে যাওয়ার ব্যাপারটা যদি আপনি আসেন যে 1-11-এর সময় তিনি যাননি, এখন এটা ডিপেন্ড করে আস্থা। 1-11-এর সময় তিনি যাননি, তার হয়তো আস্থাটা ছিল না যে আমি গেলে হয়তো আমাকে ঢুকতে দিবে না। আজকে হয়তো আস্থা আছে তাই যাচ্ছেন। আর হায়াত মুহূর্ত আল্লাহর কাছে, উনি যাবেন, আল্লাহ মাফ করুক, যদি আল্লাহ পাক সুস্থ রাখে আসবেন। এই আস্থার জায়গাটা বোধহয় তার আছে। কেন আছে? আস্থা কিভাবে হয়? আমি নুরুল কবিরের সাথে একটা ইন্টারভিউ দেখলাম ইউনুস সাহেবের। সেখানে তাকে বলছে যে আপনার অনেক উপদেষ্টা আছে যারা ব্যর্থ, আপনি তাদের কিছু বলছেন না কেন? উনি বলছে আমি নিজেই তো ব্যর্থ। আমি নিজে যখন ব্যর্থ তো আমি আরেকজনকে কি বলবো? মানে আমি বলছি এটা কি, এই যে অকপটে স্বীকার করাটা, আমরা কিন্তু এরকম কোনো লোক এখন পর্যন্ত পাইনি যে অকপটে স্বীকার করে। আমরা সবসময় দেখছি হুয়েভার হি অর শি ইজ ইন দ্য চেয়ার, শি ইজ কারেক্ট অর হি ইজ কারেক্ট। বাট এইটা বলছে, এটা তার অসহায়ত্ব হতে পারে, বাট তারপর তো সত্যটা বলছে। আমরা যদি মনে করি যে না আমি ঠিক, এইটা ঠিক রাখার জন্য গুলি চালাবো, সেটা তো ইউনুস করছে না। আমার এইটা একটা প্লাস পয়েন্ট। আবার বেগম খালেদার জন্য প্লাস পয়েন্ট, সে যাচ্ছে, তার মানে কি এই সরকারের সাথে তার কোনো কনফিউশন নাই। পরবর্তীটা আমরা জানি না। 3য় অধ্যায় আসেন, সেনাবাহিনী যে তার বাসায় সেনাপ্রধান গেলেন, উনি যেটা বলছেন যেতেই পারেন, বাট আপনার দেশের যে টার্মোয়েল সিচুয়েশন চলতেছে ফ্রম August 5 এখন পর্যন্ত আনস্টেবল, নো ডাউট অ্যাবাউট ইট। তো সেক্ষেত্রে কিন্তু শুধু যে সেনাপ্রধানের মুভমেন্ট নো, আপনি বাংলাদেশের যত পলিটিক্যাল লিডারগুলো আছে তাদের মুভমেন্টও কিন্তু আপনার মানুষ হিসাব করে, প্রতিটা মুভমেন্ট। সেনাপ্রধানের মুভমেন্ট হিসাব করার, বিকজ ওখানে যাওয়ার আগে তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন প্রথম আলো পত্রিকায়, যেটার ভিতর থেকে বেরিয়ে আসে 3টা চুম্বক কথা যদি আমি বলি। একটা বলেছেন দেশের মানুষ নির্বাচন চায়,
ভালো কথা। আরেকটা জায়গায় এসে বলছেন মাঠে আর্মি রেখেছি, এটা সময় যত বেশি হবে তত তারা নিয়ম বহির্ভূত কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। থার্ড বলছেন যে রাজনীতি আমাদের কাজ নয়, রাজনীতির কাজটা রাজনীতিবিদদের, সুতরাং তাদের। ঠিক এই কথাগুলো বলার পর তার সাথে কথা বলতে গেছেন। আমি এগুলো মিলাইতেছি, যদি আপনি মিলান এইভাবে, তার মানে সেনাপ্রধান একটা কথার দিকে আছে যে নির্বাচন টার্মটা তার মাথায় আছে। প্লাস আপনি যদি দেখেন উনি কিন্তু 18 মাস বেঁধে দিছিলেন, যখন বেঁধে দিয়েছেন জাস্টিফাইড টাইম, এর ভিতরে হতে পারে। সেটা নিয়ে পরে কি বলে আপনার আসিফ নজরুল কথা বলছে, সেটাকে তার ধর্ম উপদেষ্টা তুরি মেরছে, এরকম অনেক ব্যাপার ছিল। ইভেনচুয়ালি গিয়ে ইউনূস স্যার একটা কথা বলছে, সেখানে সে জুন 26 যদি ধরি বর্ডার লাইন, এটা হলো হাইয়েস্ট লেভেল তার, তাতে ওই 18 মাসের সাথে আর 5 মাস যোগ হয় 23 মাস, এটাকে প্লাস মাইনাস করলে মোটামুটি 18 মাসের মধ্যেই আছে। তার একটা মানে যোগসূত্র পাওয়া যাচ্ছে সবার ইয়ের সাথে। এখন সেনাপ্রধান তাহলে কি বার্তা দিয়েছেন তাকে? নিশ্চয়ই যদি বলছেন যে আর্মি চিফের ওয়াইফ, নো ডাউট অ্যাবাউট ইট, যেতেই পারেন, কিন্তু সেটা তো গেলেন 5 মাস পরে। কথার কথা বলছি, সেনাপ্রধানের বউ আমাদের দেশে আরও আছে, আমি সেখানে যাইনি, এটার মানে আমি নেগেটিভ বলছি না, ইতিবাচক, জাস্টিফাইড। কার বাসায় যাওয়া জাস্টিফাইড? খালেদা জিয়ার বাসায়, বিকজ খালেদা জিয়া ইজ ফ্যাক্টর। আচ্ছা, তিনি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিশিয়ান বলবো, প্লাস আপনি পপুলারিটি যদি আপনি যদি মনে করেন রাজনৈতিক জনসমর্থিত যে রাজনৈতিক দল তো উনিও রাজনীতি করেন, আমি টকশো করি, এর ভিতরে একটা রাজনীতি আছে, বাট উনি জনসমর্থিত একটা, প্লাস তার নীরবতা কিন্তু অনেক বিরাট একটা শক্তি। সে কিন্তু দীর্ঘ 7-8 বছর একদম নীরব ছিলেন। নীরবতা কিন্তু একটা শক্তি, আপনি অ্যাসেস করতে পারবেন না। 2 নম্বর আমি যদি আসি, আপনি বেগম খালেদা জিয়া 2 টার্ম ফুল প্রধানমন্ত্রী, বিতর্কিত একটা টার্ম আছে কিছুদিন, ওইটা আনলাম না। 2 টার্ম প্রধানমন্ত্রী মানে কি 10টা বছর, পোর খাওয়া মানুষ, আপোষহীন, টর্চার্ড, তাতে কি তৈরি করছে নিজেকে, কিন্তু সে দেশের মেকানিজমটা ভালো জানে, যেহেতু তার হাতে কলম এক্সপেরিয়েন্স। তো ওনার মতো নেত্রীর কাছে একটা জিনিস আশা করতে চাই, কারণ যে জিনিসগুলো কেউ দ্বিমত করবে না, যেমন ধরুন বিডিআর হত্যা, তারপরে ধরুন হেফাজতে ইসলামের উপরে টর্চার, গুম খুন, আয়নাঘর, বিচার বহির্ভূত হত্যা, ব্যাংকের টাকা তছরুফ, উন্নয়নের নামে রিজার্ভ ফান্ড তছরুফ, এই বিচারগুলা আমার মনে হয় দেশের সবাই চায়, এবং বেগম খালেদা জিয়া নিশ্চয়ই চান। আরেকটু পিছনে একটা কথা বলি, সেনাপ্রধান যে ইন্টারভিউটা দিলেন, সেটা কিন্তু রিফ্লেকশন অফ দ্য মাইন্ড অফ আর্মি চিফ নাকি রিফ্লেকশন অফ দ্য এন্টায়ার আর্মি, এটা একটু পরিষ্কার হইলে আমাদের জন্য ভালো হইতো। যে বিএনপি চেয়ারপারসনের সাথে যে সেনাপ্রধান দেখা করলেন, সেটি কি শুধু ব্যক্তি সেনাপ্রধান দেখা করেছেন, না আর্মির রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেখা করেছেন? সেই জায়গা থেকে আমি সেই জায়গাটাই বলছি, কারণ এই রকম সিচুয়েশন সেনাপ্রধানের মুভমেন্ট, উনি একটা ভালো রোল প্লে করছেন 5ই আগস্ট, কোনো সন্দেহ নাই। পরবর্তীতে আমরা জানি না, আর এই মুভমেন্টটা কিন্তু আপনি খুব ইজি না, আপনাকে খুব সহজ সমীকরণ না, সহজ অবশ্যই না, কারণ বাংলাদেশের ইতিহাসে কোনো সেনাপ্রধান একজন রাজনীতিবিদের সাথে তার বাসায় গিয়ে দেখা করেছেন, এটি কিন্তু সচরাচর হয়নি, আমার ধারণা হয়নি হয়তো। এখন তাহলে এটা কি তার রিফ্লেকশন অফ মাইন্ড অফ দ্য আর্মি চিফ সিম্পলি, নাকি রিফ্লেকশন অফ দ্য মাইন্ড অফ এন্টায়ার আর্মি? এটা একটু ক্লিয়ার হওয়া দরকার আমাদের। কেননা আমি বলি, বিডিআর হত্যা যে 57 জন অফিসার মারা গেছে, আমি নিশ্চিত করে বলতে পারি যে সিংহভাগ আর্মির লোক এটার বিচার চায়, এটার ব্যাপারে দ্বিমত নাই, চায়। গেল 1। 2 নম্বর আসেন, খালেদা জিয়া যে পোর খাওয়া মানুষ, যেটা বলতেছিলাম আমি, এবং ওনার কিন্তু প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। কেন আমি বলি, হাসিনার যখন পরাজয় হলো, আমি নিশ্চিত করে বলতে পারি তার চোখের পানি পড়ছে, নট দ্যাট মায়ায়। আপনি একটা জিনিস দেখবেন, বিজয়ে কান্দে। তারপরে যখন সে সশস্ত্র বাহিনী দিবসে দেওয়া গেল, সেখানে ইউনূস সাহেব যে অনারটা করছে, এবং সেনাপ্রধান তার সাথে যেটা, তার চোখের পানি পড়েছে, বডি ল্যাঙ্গুয়েজ বলে। তারপরে সেনাপ্রধান যে দেখতে গেল, তাতেও চোখের পানি পড়ার কথা, কেননা এটা বিজয়, সাফার। এখন দেশবাসী কিন্তু তার দিকে তাকিয়ে আছে, এই জন্য সেনাপ্রধান ওইখানে গেছে। সেনাপ্রধান তো অন্যান্য রাজনৈতিক দলের বাড়িতে যায় নাই, তার বাড়িতে গেছে কেন? কারণ এই টোটাল বার্তাটা তার কাছে, তারে হয়তো আপডেটেড রাখা, যে এই সিচুয়েশন ইত্যাদি। এখন খালেদা জিয়ার কাছে আমার ডিমান্ড হইল এই,
এই সেনাবাহিনী হত্যার বিচারটা উনি চান কিনা, তারপর হেফাজতের উপর টর্চার চান কি না, আয়নাগর বানাইছে সেটার বিচারভূত হত্যা, তারপরে কি বলে আপনার ফান্ড তসরুফ, এইগুলার বিচার উনি চান কি না, আমি বিশ্বাস করি উনি চান, এবং প্রতিটা মানুষ সেটা চায়। এখন আসেন, নির্বাচিত সরকার যারা হয় তাদের কিন্তু কমিটমেন্ট থাকে টু দ্য পিপল ফর ভোট অলওয়েজ, এটা কিন্তু অলওয়েজ থাকবে, এটা রাখতে হবে। তাকে ব্যালেন্স করতে হয় কোনটা করলে কি হয় না হয়। ইউনূস সাহেবের সেই কমিটমেন্ট নাই যে উনি আবার ক্ষমতায় থাকবেন। সুতরাং ইউনূস সাহেব যেটা করতে পারবেন, অনেক রাজনৈতিক সরকারের পক্ষে সেটা করা কঠিন হবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেক্ষেত্রে আমাদের একমাত্র অ্যাসেট এখন খালেদা জিয়া, এই মুহূর্তে বিশাল জনসমর্থিত একটা দল। উনি যদি মনে করেন ওনার যাওয়ার প্রাককালে, উনি কিন্তু যাবেন কালকে চিকিৎসার জন্য, উনি যদি মনে করেন যে ভোট দিলে নিঃসন্দেহে নির্বাচিত সরকার হবে বিএনপি, কিন্তু উনি যদি মনে করেন যে বিএনপি ক্ষমতায় আসার পর কোনো সন্দেহ নাই এই জনদাবি এই বিচারগুলা করতে পারবে, এবং সেনা সমর্থিত সেনারা যারা চায় বিচারটা করতে পারবে, দলমত বিবেকবান মানুষ চায়, ইভেন পুলিশের অনেক লোক আছে এই বিচার চায়, প্রশাসনের লোক বিচার চায়, উনি যদি মনে করেন উনি অনেক বিজ্ঞ, উনি 10 বছর ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থেকে পারা যায় কি পারা যায় না, বিদেশি চাপ থাকে কি থাকে না, এগুলো কনসিডার করে যদি উনি মনে করেন যে হ্যাঁ বিএনপি বিচার করতে পারবে, তাইলে আমার কাছে মনে হয় উনি নির্বাচনের জন্য একটা চিন্তা করতে পারেন, করা উচিত। আর যদি মনে করেন না জনদাবি দেশটাকে একটা জায়গায় দাঁড়া করাবো, যদি না পারে মনে করেন, আমি বলছি না পারবেন না, যদি মনে করেন, তাহলে ইউনূস সাহেবের পক্ষে এই জন্য করা সম্ভব যে তার কিন্তু রাজনৈতিক কমিটমেন্ট নাই যে আমি আবার নির্বাচন করব, আবার থাকব। আর সেক্ষেত্রে প্রশাসন ছাড়া যেহেতু এই সরকারটা চলতে পারতেছে না, আমি মনে করি বিএনপির পক্ষ থেকে বলা উচিত প্রশাসনের মধ্যে যারা সরাসরি আওয়ামী লীগের অতি উৎসাহী হয়ে দোষর হয়েছেন তাদের বিচার করুন, কিন্তু যারা যেই সমস্ত দোসররা কম্পালশন দিয়া প্রেশার দিয়া অন্যভাবে প্রশাসনের লোকগুলাকে ওই কাজগুলো করতে বাধ্য করছে তাদেরকে ক্ষমা করুন। পাশাপাশি এখন একতরফা বললে হবে না তো, কারণ এখানে একটা ট্রিক চলতেছে, বলতেছেন ছাত্ররা করছে, ছাত্ররা তো করতে পারে। আমরা ইতিমধ্যে দেখেছি ছাত্র বা নাগরিক কি কমিটি যেটা, তাদের ভিতরে একটা রাজনৈতিক অভিলাষ দেখা যাচ্ছে, এবং সেখানে তারা সরকারি ছত্রছায়া করতেছে। রাজনৈতিক দল করার অধিকার সবার আছে, কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতায় নয়। সরকারি পৃষ্ঠপোষকতা করতেছে, আপনি কিভাবে বুঝলেন? আমরা দেখতেছি কিভাবে আমরা দেখতেছি। আচ্ছা আপনি বলেন সার্জিস আলম অথবা আপনার হাসনাত আব্দুল্লাহ, পুলিশ প্রোটেকশন আর্মি প্রোটেকশন নিয়ে তারা মুভ করে কিভাবে? তারা কি সরকারের পার্ট? হোয়াট মেসেজ ইউ আর গিভিং টু দ্য পিপল? আপনি বলেন আমাকে। 2, সার্জিস আলম বলেছিল কি যে আমাদের মাঠে সহযোদ্ধা ছিল কারা? শিবির। আচ্ছা, কয়দিন আগে জামাতের আমির কি বলল? যে এখন ছাত্রদেরকে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধরতে হবে, এবং শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে কথিত যে বহু ভাইস চ্যান্সেলর তাদের সেট করা হয়েছে। হাউ ফার ইট ইজ ট্রু আমি জানি না, বাট এরকম করা হয়েছে। তাহলে পাশাপাশি সমন্বয়কদের ভিতর থেকে 3 জন উপদেষ্টা আছে, সুতরাং তার মানে কি সরকারের একটা প্রভাব তাদের উপরে পড়াটা খুবই স্বাভাবিক। আমি দল করার কিন্তু আমি বিরোধী নই, দল হইতেই পারে। যেহেতু খালেদা জিয়ার কাছে আমার এই আবেদন, সেহেতু বিএনপির পক্ষ থেকেও ওই চাপটা তাদের থাকতে হবে, সরকারি পৃষ্ঠপোষক দল হইতে পারবে না। যদি হয় তাহলে তারা আবার নির্বাচনের জন্য চাপ দিবে। আমার কথাটা হচ্ছে এই বিচারটা যদি আমরা চাই, তাহলে পরে এই বিচার যার রাজনৈতিক কমিটমেন্ট নাই, যার রাজনৈতিক অভিলাষ নাই, তার পক্ষে যেভাবে করা সম্ভব, রাজনীতি যারা করেন ভোট দিয়ে যারা ক্ষমতায় যাবেন তাদের পক্ষে যদি করা সম্ভব না হয়, আমার একটা আকুল আবেদন। কারণ এইটা যদি বিচার না হয় ভাই, আবার একই জিনিস হবে, আমরা কিন্তু আবার সেই দিকে ফেরত যেতে থাকবো। কেননা বিচার না হলে আপনি প্রিভিলেজ পেয়ে যাবেন, বিচার হয় না। এই জন্য আমি বলছি যে এটা আমার মনে হয় এটা খুব খুব কঠিন কাজ না। 2 বছর টাইম দিলেই বোধহয় এটা সম্ভব, যদি পাহারায় রাখে। নির্বাচনের চাপ দিয়ে বা ওই যে সরকারি পৃষ্ঠপোষক এগুলো হতে পারবে না, এটা আমিও একমত, এটা করতে পারবে না। আপনার রাজনৈতিক পার্শ্ব করেন, এটা আমার দাবি, কারণ দেশবাসী এই বিচারটা চায়। ধন্যবাদ অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। সর্বশেষ যেটি বললেন যে মনে হচ্ছে যে সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠনের একটা প্রক্রিয়া চলছে, তো সেইখানে এটির সাথে আমি আরেকটা জিনিস যোগ করতে চাই যে আজকেই কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে দেখা করে এসে ঢাকায় এসে বলেছেন
সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে নির্বাচনের, এবং যে কোনো কৌশল এবং বাহানায় নির্বাচন বিলম্ব করার চেষ্টা জনগণ প্রত্যাখ্যান করবে। তো এই কথা যখন বলেছেন, নিশ্চয়ই এরকম কিছু সম্ভাবনা উনি দেখছেন, সেজন্য বলেছেন। এবং এই বক্তব্যটাকে উনি নয় শুধু, এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মুখ থেকেও এসছে, মহাসচিবের কাছ থেকেও এসছে, সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকেও এসছে একই ধরনের কথাবার্তা বিভিন্ন সময়। তো কি মনে হয় যে এরকম দল গঠনের পৃষ্ঠপোষকতা কি সরকার পক্ষ থেকে করা হচ্ছে, বা নির্বাচন বিলম্বিত করার একটা চেষ্টা কি করা হচ্ছে? এবং পাশাপাশি আরেকটা জিনিস সাপ্লিমেন্ট করি আমি, যে নাগরিক কমিটি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, ইভেন জামাত ইসলামীও কয়েক সময় বিভিন্ন সময় বলেছে যে নির্বাচন দেরি করা যেতে পারে, সব ধরনের সংস্কার শেষ করে নির্বাচন যাবে। এবং বিএনপি এখানে একটু ডিফার করছে, বিএনপি বলছে যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন। কি মনে হয় যে বিএনপির সন্দেহটা কি একবারে অমূলক? না, 5ই অগস্টে যখন আপনার শেখ হাসিনা পালিয়ে গেলেন, পালিয়ে যাওয়ার পর তো একটা শূন্যতা সৃষ্টি হয়েছে, এবং এটা আপনার সাংবিধানিক শূন্যতা বলেন, রাজনৈতিক শূন্যতা বলেন, একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। এবং সেই শূন্যতার মধ্যে দিয়ে 5 তারিখ গেল, 6 তারিখ গেল, 7 তারিখ গেল, 8 তারিখ গেল, দেশে কোনো সরকার নেই। আমরা তখন মানে মনে প্রাণে চেয়েছি যে একটা সরকার গঠন হোক, এবং যখন ডক্টর ইউনূসকে আপনার সবাই মিলে আপনার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে ঘোষণা করলো, আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। তারপরেও দেখলাম যে উনি আপনার প্যারিসে আছেন, ওনার অপারেশন হবে, উনি আসবেন। আমরা কিন্তু তখন কিন্তু খুবই শঙ্কিত অবস্থায়, এবং আমরা চাচ্ছি দ্রুত একটা সরকার গঠন করা হোক। এখানে ডক্টর ইউনূস সাহেবই সর্বসর্বা। উনি যে উপদেষ্টা মণ্ডলী গঠন করেছেন, এটা একেবারেই একদম মানে আমাদের চিন্তারও বাইরে, আমাদের একদম কল্পনার বাইরে। এই যে উপদেষ্টা আছে, এই উপদেষ্টা নিয়ে ডক্টর ইউনূস সাহেব কিছুই করতে পারবেন না, সংস্কারও করতে পারবেন না, বিচারও করতে পারবেন না, দেশ পরিচালনাও করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। ওনার সদিচ্ছা থাকতে পারে, কিন্তু এই উপদেষ্টা মণ্ডলী মানে এত মানে আমি বলবো যে এত বিলো স্ট্যান্ডার্ড হয়েছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। বাংলাদেশের একটা মানে আর্থিক সংকটের মধ্যে, প্রশাসনিক সংকটের মধ্যে, অর্থনৈতিক সংকটের মধ্যে, রাজনৈতিক শূন্যতার মধ্যে এই উপদেষ্টা পরিষদ দিয়ে ডক্টর ইউনূস সাহেব বেশি দূর আগাতে পারবেন না। আমাদের সাথে রাজনীতিবিদ হিসাবে ওনার সাথে 2-3বার কথা হয়েছে, প্রত্যেকবারে আমরা বলেছি যে বাংলাদেশের মতো একটা সংকটপূর্ণ দেশের মধ্যে, যেখানে প্রায় 58টা মন্ত্রণালয় আছে, আপনি অল্প কয়েকজন মন্ত্রীকে দিয়ে বা উপদেষ্টাকে দিয়ে আপনি এটা চালাতে পারবেন না। আপনি সৎ, দক্ষ, যোগ্য, অভিজ্ঞ, দেশপ্রেমিক এবং যার ভিশন মিশন আছে তাকে আপনি সরকারে বসান। কিন্তু উনি আমাদেরকে হতচকিত করে ওই আপনার নানান নাট্যকারকে এনে উপদেষ্টা বানিয়ে দিলেন। এটা আমরা ওনার থেকে আশা করি নাই। নাট্যকার কি উপদেষ্টা হতে পারে না? নাট্যকার উপদেষ্টা হতে পারে না। বর্তমান প্রেক্ষিতে, বর্তমান অবস্থা ওই নাট্যকারের কোনো কাজে নাই। আপনার কিছু কিছু উপদেষ্টা আছে সুন্দর সুন্দর কথা বলতে পারছে, টকশোতে ওই যোগ্যতা উপদেষ্টা হয়েছে। আপনি জানেন ডিসেম্বরের মধ্যে গত 9 বছরের মধ্যে সবচেয়ে বেশি বায়ু দূষণ ঢাকা শহরে হয়েছে। পরিবেশমন্ত্রী রাজনীতিকে কলুষিত করা ছাড়া আর কোনো দায়িত্ব পালন করতেছে না। তিনি বিনিয়ে মানে আপনার সুন্দর চেহারা নিয়ে আপনারা ওই টিভির সামনে কথা বলতে অভ্যস্ত, উনি কোনো দায়িত্ব পালন করতে পারছেন না। এই যে আপনার বিভিন্ন নদী, খাল, বিল দখল হয়ে গেছে, তিনি তো সেই দখলটাকে মানে বন্ধ করতে পারছেন না। ওনারা মূলত দখল আরও বেশি হচ্ছে, আরও বেশি দখল হচ্ছে। ওনারা একটা উপদেষ্টা বলেন যে তার মন্ত্রণালয়কে তিনি সংস্কার করতে পেরেছেন, একটা উপদেষ্টাকে বলেন যে তার দায়িত্ব পালন করতে পেরেছেন। যোগাযোগ উপদেষ্টা শুধুমাত্র আপনার সময় মতো 2টো মেট্রো স্টেশন উদ্বোধন করা ছাড়া আর কিছুই করতে পারেন নাই। ঢাকা শহরের ট্রাফিক জ্যামে একেবারে নাকাল হয়ে গেছে, আইন শৃঙ্খলা বাহিনীর চরম অবনতি হয়ে গেছে। আচ্ছা আপনি বলেন, পৃথিবীর সবচেয়ে বেশি এয়ার টিকেটের দাম বাংলাদেশে, সিন্ডিকেট করে টিকেটের দাম তারা মানে বাড়িয়ে রেখেছে। ট্রাভেল ট্যাক্সও বাড়ানো হলো না, ট্রাভেল ট্যাক্স 200 টাকা বাড়িয়েছে, সেটা না, সেখানে হাজার হাজার টাকা। যেখানে আপনার কলকাতা থেকে আপনার মধ্যপ্রাচ্যে যেতে 30,000 টাকা খরচ হয়, বাংলাদেশ থেকে যেতে 80,000 টাকা খরচ হয়। আপনি কি সেখানে সেই সিন্ডিকেটে হাত দিতে পেরেছেন? আপনার এমন একটা মন্ত্রণালয় আমাকে বলেন যে মন্ত্রণালয়ের মন্ত্রী ঠিকমতো তার দায়িত্ব পালন করেছেন। যে স্বাস্থ্য উপদেষ্টা, তিনি কি সরকারি হসপিটালগুলোকে স্বাস্থ্যসেবার মান উন্নত করার জন্য ন্যূনতম কোনো চেষ্টা করেছেন? যিনি শিল্প উপদেষ্টা, তার অধীনস্থ যে শিল্পগুলো আছে তারা বছরের পর বছর লস দিয়ে যাচ্ছে, লসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সেখানেই করতে পারছেন? ওনারা কোনো কিছু সংস্কার করতে পারবেন না। বরঞ্চ ওনারা যেটা চাচ্ছেন, ওনাদের কিছু কিছু উপদেষ্টার মধ্যে ক্ষমতার লোভ পেয়ে গেছেন। তারা মনে করছেন যে একটা কিংস পার্টি গঠন করে তারা ক্ষমতাকে স্থায়ী করবেন।
তারা মনে করছেন যে একটা শূন্যতার মধ্যে আওয়ামী লীগ নাই, এখন আপনার জামাতের সাথে ঐক্য করে একটা সরকার করা যায় কি না, এরকম চিন্তা, বিপজ্জনক চিন্তা কয়েকজন উপদেষ্টার মাথার মধ্যে ঢুকে গেছে। কারণ কি, জাতীয় নাগরিক কমিটি এটা কি আমি জানি না। একটা রাজনৈতিক দল গঠিত হতেই পারে, কিন্তু তারা কিভাবে বলে যে আমরা মাত্র একটা দল গঠন করবো ফেব্রুয়ারিতে, সেই দল আপনার বিকাশের জন্য আমাদেরকে সময় দিতে হবে, সেই দলকে নিয়ে আমরা জনগণের কাছে যাব, সেই জন্য নির্বাচনকে প্রলম্বিত করতে হবে। আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব যত দ্রুত সম্ভব ওনার যেই সংস্কার কমিটিগুলো, কয়েকটা সংস্কার কমিটি 15 তারিখে পর্যন্ত সময় বাড়িয়েছেন, কয়েকটা 31 জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছেন। এই রিপোর্টটা জমা দেওয়ার পরে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে জুনের মধ্যে নির্বাচন দিয়ে উনি অতি সম্মানের সাথে বিদায় নেওয়াটা হলো ওনার জন্য একেবারেই ফরজ। কারণ রাজনীতিবিদরাই কমিটেড জাতির প্রতি, রাজনীতিবিদরাই করতে পারবে। বিডিআর হত্যাকাণ্ডের বিচারও রাজনীতিবিদরা করতে পারবেন, আপনার দেশের এই ভঙ্গুর অর্থনীতিটাকেও রাজনীতিবিদরা সামাল দিতে পারবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে রাজনীতিবিদ সামাল দিতে পারবেন। এই যে পুলিশ যে ট্রমাটিক পজিশনে আছে, আইন শৃঙ্খলা বাহিনীর এই যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, তার কোনো কাজ দৃশ্যমান নয়, অন্যান্য কোনো উপদেষ্টার কাজই দৃশ্যমান নয়। তাদের কিছু বাগামরা আছে, এবং আপনার তারা ধরেন যেগুলো করতে চাচ্ছেন, মানে আমি 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 বলি আপনার এই যে ভোটারদের বয়স, শিশুদেরকে ভোটার করার একটা চিন্তা করছে। বাংলাদেশের প্রচলিত আইনে 18 বছরে, প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, প্রধান উপদেষ্টা যেটা বলেছেন এটা ভুল বলেছেন। প্রধান উপদেষ্টার মুখ থেকে এটা আমরা আশা করি নাই, কারণ তিনি এটা প্রস্তাব দিতে পারেন না। তিনি এর প্রস্তাব দেওয়ার অর্থ হলো যে তিনি এটা চাচ্ছেন। আপনার বাংলাদেশের সংবিধান হতে আরম্ভ করে বহু আইন চেঞ্জ করতে হবে। এখানে একজন স্বনামধন্য আইনজীবী আছেন, তিনি জানেন যে 18 বছর বয়স নিচু হলে তাকে শিশু আইনে বিচার করতে হয়, তাকে শিশু সংশোধনে পাঠাতে হয়, তার জন্য বিচার আলাদা, তার জন্য রাষ্ট্রের সংবিধান আলাদা। তাইলে আপনি আপনার করতেছেন। আবার আজকে দেখলাম যে আপনার অধ্যাপক রিয়াজ, অধ্যাপক আপনার যে সংস্কার কমিটির প্রধান, তিনি বললেন যে 21 বছর আপনার প্রার্থী হতে পারবেন। তিনি কি সংসদকে কচিকাঁচা আসর বসাতে করতে চাচ্ছেন? এগুলো কেন করতে চাচ্ছেন? এগুলো করতে চাচ্ছেন যে একটা কিংস পার্টিকে আপনার করার জন্য। আপনার একটা কিংস পার্টি গঠিত হোক, একটা কিংস পার্টি গঠিত হলে ভোটারদের বয়স কমে আসবে। কম বয়সী লোকজন যদি মন্ত্রী পরিষদে থাকতে পারে তাহলে সংসদে যেতে সমস্যা না, কম বয়সী লোক তো মন্ত্রী পরিষদে নাই, না উপদেষ্টা পরিষদে আছে। মানে একজন বাংলাদেশের সংবিধানে একজন মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখি, যিনি ভোটার হতে পারবেন, তিনি না যার বয়স 25 বছর, সংসদ সদস্য, যিনি সংসদ সদস্য হওয়ার মতো যোগ্যতা অর্জন করবেন, তিনি উপদেষ্টা বা মন্ত্রী হতে পারবেন, তাই তো। তো সেখানে সংসদ সদস্য হওয়ার বয়স তো 25 বছর। এখন আমাদের সবচেয়ে ছোট যে আপনার উপদেষ্টা, তার বয়স 26+ সম্ভবত। তাহলে এটাকে 21 করার কারণটা কি? তাহলে কি ছাত্ররা লেখাপড়া করবে না? ছাত্ররা কি আপনার ওই কলেজে ঢুকেই কি আপনার সংসদ নির্বাচনের প্রার্থী হবে? এইসব বিপজ্জনক চিন্তাটা করা হচ্ছে যে একটা কিংস পার্টি গঠন করার জন্য। আর বাংলাদেশে কিংস পার্টি গঠন করার ইতিহাস তো খুব একটা ভালো না। কিংস পার্টি গঠন করে তো কেউ আপনার খুব সুবিধা করতে পারে নাই। কারণ কিংস পার্টি গঠন করতে হলে, অথবা একটা রাজনৈতিক দল গঠন করতে হলে, যে রাজনৈতিক শূন্যতা যেটা জিয়াউর রহমান আমলে ছিলেন, সেই শূন্যতাকে নাগরিক কমিটি থেকে বলা হয়েছে বিএনপি নাকি কিংস পার্টি। ঠিক আছে, আমি ধরে নিলাম বিএনপি কিংস পার্টি ক্ষমতা থেকে জন্ম নিয়েছে। সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করার একটা উপাদান ছিল। সেই সময় জিয়াউর রহমান না, অন্য কোনো রহমান, অন্য কোনো আহমেদ, অন্য কোনো চৌধুরী, অন্য কোনো পাটোয়ারি যদি এই দলটা ঘোষণা ডাক দিতেন, তখন জনগণ কিন্তু ঐক্যবদ্ধ হতো একটা আওয়ামী শক্তির বিরুদ্ধে। একটা যে শূন্যতা ছিল, সেই শূন্যতা পূরণের জন্য। পরবর্তীকালে তো বিএনপি ক্ষমতাচ্যুত হয়ে আন্দোলন সংগ্রাম করে, আন্দোলনের কোষ্ঠী পাথরে একটা সুসংগঠিত রাজনৈতিক দল হিসাবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছে, যেটা জাতীয় পার্টি হতে পারে নাই, যেটা আপনার ওই যে মঈনী আহমদ খানের পিডিপি হতে পারে নাই, যেটা শেখ হাসিনার তৃণমূল বিএনপি হতে পারে নাই। এটা এছাড়াও বাংলাদেশে আপনার মূল রাজনৈতিক স্রোতের বাইরে গিয়ে অনেক বাঘা ব্যক্তি রাজনৈতিক দল করে এখন ছেড়ে দেমাকে দেবাচির মতো অবস্থা, সামান্যতম জনগণের মধ্যে আর করতে পারেন নাই, মানে সারা জাগাতে পারেন নাই। তাহলে এই যে বিপজ্জনক চিন্তা করার কারণে যে নির্বাচনটাকে প্রলম্বিত করা, আমরা একটা আশঙ্কা প্রকাশ করছি যে একটা আরেকটা 111 সৃষ্টি হতে পারে, -2 কথা যেগুলো শুনতেছি, এগুলো তো কিছু কিছু উপদেষ্টার কার্যকলাপেই আমরা দেখতে পাচ্ছি। তারা যত না তাদের আপনার নিজ মন্ত্রণালয় পেয়েছে, আপনি সংস্কার কি করবেন? আপনি সংস্কার কমিটির রিপোর্ট জমা দেওয়ার পরে যে সংস্কার আপনি করবেন, তার আগে আপনি 5 মাসে আপনি দিনাজপুরে একটা ফুলকপির দাম হলো যে 2 টাকা, সেটা কারওয়ান বাজারে এসে হয় 20 টাকা, আর আমি উত্তরায় সেটা কিনতে
40 টাকা দিয়ে। তাহলে কি কারণে আমরা বলছি যে কৃষক থেকে ভোক্তা পর্যন্ত আপনি এই পণ্য পৌঁছানোর এই সংস্কারটা করেন। এখন কি বলা হচ্ছে চাঁদাবাজি। চাঁদাবাজির জন্য কি 2 টাকা জিনিস 40 টাকা হবে? কোনো অবস্থায় নাই। আর চাঁদাবাজি কারা করবে? রাজনৈতিক ছত্রছায়ায়। এখন কি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আছে? এখন তো কোনো রাজনৈতিক দল ক্ষমতা নাই। হেনাভাই যেটা বললেন যে যেহেতু রাজনৈতিক দল ক্ষমতা নেই, ইউনুস সাহেব পারবে, তো এখন পারছেন না কেন? এখন তো কোনো রাজনৈতিক চাপ, এখন যিনি চাঁদা চাচ্ছেন তার তো কোনো রাজনৈতিক পরিচয় নাই। তার পরিচয় হলো সে দুষ্কৃতিকারী, তার পরিচয় হলো যে সে আপনার চাঁদাবাজ, তার পরিচয় হলো যে সে গণবিরোধী। বিএনপির বিরুদ্ধে অভিযোগ আসছে, বিএনপির বিরুদ্ধে অভিযোগ আসলে কি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে? তারেক রহমানের পক্ষ থেকে এখানে বলা হয়েছে যে বিএনপির পক্ষে যদি বিএনপির নাম করে কেউ যদি অপরাধ করে তাকে আইনে সমর্থ করার জন্য স্পষ্ট ভাষা যেখানে বলা হয়েছে, সেখানে আপনার এইটা না করার কারণটা কি? না করার কারণ হলো অনভিজ্ঞতা, না করার কারণ হলো যে ওনার অদক্ষতা, না করার কারণ হলো যে ওনারা প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না। আপনার এক একজন সচিবকে কমপক্ষে 4টি বেসরকারি হাসপাতালে এবং 4টা সরকারি হাসপাতালে ডিএনএ টেস্ট করার পরেই সচিব হইতে হয়েছে। তার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ যদি বিএনপির বা সরকার বিরোধী লেশ মাত্র ছিল, তিনি অতিরিক্ত সচিব পর্যন্ত যেতে পারতেন না। তাহলে এদেরকে দিয়ে তো কাজ করানো যাচ্ছে না। তাহলে আপনি এদেরকে দিয়ে কাজ করতে, একটা সচিবকে দিয়ে কাজ করাতে হলে যে যোগ্যতাটা দরকার, এই যোগ্যতাটার কোনো ইয়ে নাই। একজন উপদেষ্টা আছেন যিনি গত 10 বছর দেশে বাইরে, তার নাম আমি কলে দেখে আমি চিন্তা করলাম যে লোকটা কি বেঁচে আছে কিনা। তাকে পরবর্তীকালে 4 দিন না 5 দিন পরে এসে তাকে আপনার শপথ নিতে হয়েছে। তার কি যোগ্যতা আছে এই 15 বছর দেশের আন্দোলন সংগ্রামে? তাকে কেন করা হয়েছে? একটা অঞ্চল ছাড়া কি আর দেশের আর কোনো অঞ্চল নাই? আর এই আপনার প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন কি লোক নাই? আপনি উপদেষ্টা মণ্ডলীকে বাড়াতে পারছেন না। আপনি নিজে হেসে হেসে বলছেন আপনি নিজেই ব্যর্থ। আপনি ব্যর্থ, আমরা তো চাই না আপনাকে। তো আমরা বুক আলগে রেখে আমরা আপনি ব্যর্থ হতে গেলে আমরা সফল করার জন্য আমরা যা করা দরকার আমরা তাই করব। কিন্তু দয়া করে আপনি আপনার উপদেষ্টা মণ্ডলী পরিবর্তন করেন। দয়া করে আপনার এই অচল উপদেষ্টা দিয়ে আপনি দেশকে সচল করতে পারবেন না। উপদেষ্টাদের মধ্যে আমি বলি নবপরিবহন উপদেষ্টা, ওই ভদ্রলোক দৌড়ঝাঁপ করছেন বিভিন্ন জায়গায়, সেটা আমাদের একটু কিছুটা দৃশ্যমান হচ্ছেন। অর্থ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন, তিনি অর্থনৈতিকভাবে একটা শৃঙ্খলা আনার জন্য, আমরা তো শিওরোটের মতো ঘটনা ঘটছে। আমরা আপনার টকশোতে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখনও বলছি যে প্রতিটা প্রকল্পতে আপনার যেটা প্রকল্প ধরেন, একটা প্রকল্প হাতে নিয়েছে 2012 সালে, 15 সালে শেষ হওয়ার কথা, 15 সালে কাজে শুরু হয় নাই, কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে, 4 গুণ হয়ে গেছে। তাইলে এই যে এখন প্রকল্প, পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পগুলো হাতে নিয়ে আপনার এই যে কর্ণফুলী টানেলের মতো প্রকল্পগুলো হাতে নিয়ে জাতিকে যে পঙ্গু বানিয়ে ফেলেছে, সেখান থেকে তো আমাদেরকে উদ্ধার করার জন্য যেই মেকানিজমটা দরকার, যে প্রশাসনিক যে শৃঙ্খলাটা দরকার, সেটা তো আমরা আনতে পারছি না। বরঞ্চ প্রশাসনের মধ্যে বিদ্রোহ হচ্ছে। আপনার একটা সংস্কার কমিটি নিয়ে যদি বিদ্রোহটা হয়, বাকি সংস্কার কমিটির রিপোর্টগুলো আসলে বোঝা যাবে আসলে কি হবে, বোঝা যাবে। প্রধান উপদেষ্টা কিন্তু বিভাগীয় কমিশনার এবং 31টি জেলা প্রশাসকদের সাথে রিসেন্টলি মিটিং করেছিলেন। সেখানে বলেছেন যে এই সংস্কার কমিশনের রিপোর্ট আসার পর মাঠ পর্যায়ে কি প্রতিক্রিয়া হয় সেই বিষয়ে সাবধান থাকতে। আমি আপনাকে বলি, প্রথমে যদি সরকার যদি আপনার এই প্রশাসনের উপর কন্ট্রোল করতে চায়, যে 3জন প্রধান নির্বাচন কমিশন আছে তাদেরকে এখন পর্যন্ত কেন গ্রেফতার করা হয়নি? যে 18 সালের নির্বাচনকে গণধর্ষণ করেছেন যেসব ডিসি এসপিরা রাতে ভোট করে, তাদেরকে কেন এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি? তারা কেন এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন পদ নিয়ে তারা একদম অট্টহাসি হাঁটছে এবং তারা মনে প্রাণে দিল অন্তরে কামনা করছে তাদের নেত্রী আবার ফিরে এসে আবার তাদের রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে হবে। সুতরাং যেটা বলতে চাচ্ছি যে ডক্টর ইউনূস সাহেবের বয়স হয়েছেন, তিনি সর্বজন শ্রদ্ধেয়, এর বিকল্প বাংলাদেশে আর ছিল না, এখনও নাই। আমরা মনে করি যে ডক্টর ইউনূসের বিকল্প ডক্টর ইউনূসই। কিন্তু তার কাছে আমাদের মিনতি, আপনি দয়া করে আপনার উপদেষ্টা মণ্ডলীকে আপনি সাজান। দরকার হলে আপনার উপদেষ্টা মণ্ডলী যারা ব্যর্থ তাদেরকে পরিবর্তন করেন। কারণ এই শেখ হাসিনা পরিবর্তন করতো না, তিনি মনে করতেন যে তিনি আল্লাহর পরে তিনি ক্ষমতাবান, তিনি যা ইচ্ছা তা করবেন, তার কোনো ভুল হইতে পারে না। তার মন্ত্রীরা ভুল করলেও তিনি সেটা স্বীকার করতেন না। কিন্তু যে উপদেষ্টা ফার্ম করতে পারছেন না, যে উপদেষ্টা দায়িত্ব পালন করতে পারছেন না, যিনি দৃশ্যমান নয়, তাকে আপনি বাদ দিয়ে বাংলাদেশে তো অনেক দেশপ্রেমিক লোক আছে, অনেক প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন লোক আছে, তাদেরকে দেন এবং আপনার জন্য ভালো হবে। আপনি যত দ্রুত একটা আপনার এই যে সংস্কার তো কিয়ামত পর্যন্ত চলবে। সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া, সংস্কারটা একটা রাজনৈতিক অঙ্গীকার। রাজনীতিবিদরা এই সংস্কারের মধ্যে একটা অঙ্গীকার ব্যক্ত করবে। প্রয়োজনীয় সংস্কার কি হয় নাই?
যখন বিএনপি আমলে যখন বিএনপি আপনার 91 সালে ভোটে জিতছে, তখন রাষ্ট্রপতি শাসিত সরকার হলে বেগম খালেদা জিয়া নিঃসন্দেহে অনেক বেশি ভোটে জিততে পারত, কিন্তু সময়ের প্রয়োজনে তিনি মনে করেছে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা দরকার, তিনি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, তাই না? তাইলে তো বিভিন্নভাবে বিভিন্ন রকম সংস্কার করছেন। আপনি কি আপনার এই যে আপনার রাজপথে যেটা যে এত মানে প্রায় 8,000 না 9,000 অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি কি আপনার এই যে মহাসড়কগুলোতে এই যে রিক্সা, ভটভটি, আপনার ট্যাক্সি, গরুর গাড়ি, এগুলো কি আপনি অপসারণ করতে পারছেন? আপনি যেগুলো করতে পারেননি। রাস্তার উপর থেকে আপনি কি বাজার অপসারণ করতে পারছেন? আপনি যেগুলো করতে পারেননি। আপনি কিছুই করতে পারছেন না। 9টা 5টা অফিস করে বাংলাদেশকে আপনি সংস্কার করবেন, এটা এখন পাগলও বিশ্বাস করেন। ওকে, সাদু হোসেন সেলিম, আপনাকে ধন্যবাদ। আমি আবুনা রাজ্জাকি আপনার কাছে জানতে চাই যে এই যে কিংস পার্টির প্রসঙ্গ যেটি আপনিও তুলেছিলেন, সাদু হোসেন সেলিমও বললেন, তো এর যেই দলটির বিরুদ্ধে বা যেই সংগঠনের বিরুদ্ধে এই অভিযোগটা আসছে যে তাদেরকে গভর্নমেন্ট পৃষ্ঠপোষকতা করছে, তো সেই নাগরিক কমিটি রিসেন্টলি একটি প্রোক্লেমেশন অফ জুলাই ঘোষণার কথা ছিল, পরবর্তীতে এটি সরকারই বলেছে যে সরকার ঘোষণা করবে। তো এবং আজকে কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে তারা রাজনৈতিক দলগুলোর সাথে এই প্রোক্লেমেশন নিয়ে আলোচনা শুরু করবে খুব শীঘ্রই। তো এটিকে কিভাবে দেখেন? এটি আসলে এই ঘোষণাটা কি থাকতে পারে এবং রাজনৈতিক দলগুলো আসলে এটাকে কি, বিশেষ করে বিএনপি কিভাবে রিয়্যাক্ট করবে এটাতে? শুনেন, বিএনপি রিয়াকশনটা তো জাস্টিফাইড, কারণ তারা 72 সংবিধানের কবর দিবে। দিস ভেরি টার্ম ইজ নেগেটিভ, এগুলা কেউ শুনতে চায় না। আর আপনি জিয়াউর রহমান মানে বিএনপি তো কোশ্চিনকালে এটা মানবে না। কেন মানবে না? আপনি লজিক্যালি আসেন। আপনি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিল, আচ্ছা, এটা নিয়ে আওয়ামী লীগ দীর্ঘদিন বিতর্ক করছে, সেখানে আমি গেলাম না। বাট জিয়াউর রহমানের জেট ফোর্স ছিল, হ্যাঁ, সে ছিল পাকিস্তান আর্মি, সে কিন্তু রিভোল্ট করছে, কইরা সে যুদ্ধ করছে, সেই লোক জেট ফোর্স। তারপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে উপাধি পর্যন্ত দিয়েছে। তাহলে তো সেই যুদ্ধটাকে লালন করে, জিয়াউর রহমান এই 71-এর ঘটনাটাকে লালন করে। বিএনপির পলিটিক্সের বেসিক ওইটা। হ্যাঁ, এটা তো লালন করে সে। তো লালন করলে আজকে ছাত্ররা চাইতে 24 থেকে ইতিহাস করবেন, এটা কে মানবে? আমি তো শুধু 71-এ যাচ্ছি না, আপনাকে যেতে হবে 47 ইনক্লুড করবেন এটার ভিতরে, তারপর আপনি 52 ইনক্লুড করবেন, 71 ইনক্লুড করবেন, তারপর অবশ্যই আপনি 24 ইনক্লুড করবেন। 24 একটা বিরাট অধ্যায়। একটা হলো ভূখণ্ড নিছি, আর একটা হলো ভূখণ্ডের উপরে যে জোর করে দখল করা ছিল সেটাকে সরাইছি। পার্ট তো দুইটা। তা আপনি শেখ হাসিনার সরাইলাম কোন জায়গাতে সরাইলাম? সেলিম ভাই, কোন জায়গার থেকে সরাইলাম? কোন জায়গার থেকে? একটা জায়গার থেকে। সেই জায়গাটা কি? বাংলাদেশ। সেই বাংলাদেশটা 71 সালে একটা ভূখণ্ড। সুতরাং আপনি এটা বাদ দিতে পারবেন না। কাজেই আমি জানি না তারা প্রোক্লেমেশন কী করবে, 1 নম্বর। 2 নম্বর, একটা কিংস পার্টির কথা আসছে। জিয়াউর রহমানের পার্টিরও কিংস পার্টি বলা, এরশাদের পার্টিও কিংস পার্টি। ওই হিসাবে একটু পার্থক্য আছে। 75-এর পরে যে অভ্যুত্থানটা, 75-এ যে অভ্যুত্থানটা হইল, তারপরে কিন্তু একটা সরকার গঠন হইল। মোস্তাক সাহেব 83 দিন ক্ষমতায় ছিলেন। ওই সরকারটা কিন্তু আর্মি ব্যাকড, এবং তিনি কিন্তু থাকতে পারছেন 83 দিন। সেই হিসাবে ইউনূস সাহেব ভাগ্যবান। এটাও কিন্তু আর্মি ব্যাকড। কিভাবে? ওয়াকারুজ্জামান সাহেব বলছে আমরা সহযোগিতা দিব। তাহলে সেই হিসাবে কিন্তু সে 5 মাস চলছে বা পার হইতেছে। সুতরাং আর্মি ব্যাকড একটা গভর্নমেন্ট আর আর্মি সরাসরি টেক ওভার করা, দুটোর ভিতরে পার্থক্য আছে। জিয়াউর রহমান সরাসরি টেক ওভার করছেন, তাতে কি হয়েছে? সে যে টাইমটাই নিছে ওই সিচুয়েশনটা ইট ওয়াজ অ্যাকসেপ্টেবল বাই দ্য পিপল, যার জন্য প্রশাসন তার পক্ষে ছিল। আচ্ছা, একই কায়দা আসেন এরশাদের সময়, সে টেক ওভার করলো, প্রশাসন পক্ষে ছিল। তার মানে মাইনাস প্রশাসন ইউ ক্যানট সার্ভাইভ। বাংলাদেশে 3টে অভ্যুত্থান হয়েছে আমার দেখা। একটা হলো 90-এর এরশাদের অভ্যুত্থান। সেটা কখন? রাস্তা আন্দোলন ছিল তুঙ্গে, আন্দোলন ছিল 0 পদত্যাগের টার্মে, কিন্তু যখন জেনারেল নুরুদ্দিন বলল আই এম নো লঙ্গার উইথ ইউ স্যার, তখন সে পদত্যাগ। আসেন 96 সালে আমাদের বেগম খালেদা যে পদত্যাগ করলো, তাকেও কিন্তু নামাইতে পারে নাই। মেয়র হানিফ একটা জনতার মঞ্চ করছিল, আপনার খেয়াল আছে? তাতেও কিছু হয় নাই। যখন মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে প্রশাসনের লোকগুলো নেমে আসে সব, তখন চিন্তা করলো যে আর সম্ভব না। একইভাবে 24 সালে আসেন, ছাত্র আন্দোলন, স্যালুট দেম, জীবন গেছে, জান গেছে। আন্দোলনটা কিন্তু মিনিমাম 12 বৎসরের, ওটা গল্প করে কোনো লাভ নাই। মিনিমাম 12 বছর না ধরে প্ল্যাটফর্মটা তো আপনি 14 সাল থেকে ধরেন 10 বছরের, আপনি গল্প করে লাভ নাই যে শুধু ইয়েস টার্নিং পয়েন্ট। আরে ভাই, টার্নিং পয়েন্টে কেউ না কেউ তো যাবেই,
কিন্তু সেটা ঠেকাইছে কে ফাইনালি? এই সেনাপ্রধান যদি ওই দিন আরও 5,000 লোক মারত, আপনি নিশ্চিত থাকেন আন্দোলনটা থেমে যেত। তারপর আবার কখন শুরু হতো সেটা ভিন্ন কথা। তার মানে কি, প্লাস মাইনাস প্রশাসন, যে সরকারের সাথে প্রশাসন থাকবে সে সাকসেস হবে। আপনি ইউনূস সরকার সাহেব যতই উনি চিৎকার করুক না কেন, প্রশাসন মাঠে নাই, ইনঅ্যাক্টিভ। আবার উল্টা দিকটা বলি, ওই যে ভাই বলল এই উপদেষ্টা সাজান, উপদেষ্টা কালকে আমাকে বানান, উপদেষ্টা ওনাকে বানান, উপদেষ্টা আপনি হন, কথার কথা বলছি, প্রশাসন নামবে না। প্রশাসন নামবে শুধু ইউনূস সরলে। আমি আপনাকে বলে দিচ্ছি, শুধু ইউনূস সাহেব সরলে প্রশাসন নামবে। প্রশাসন কি আসলে তারা প্রশাসন কি চাচ্ছে যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক? না না, প্রশাসন চাচ্ছে সেটা তো সেকেন্ড। প্রশাসন তো চাওয়ার কেউ না। আপনি অফিসিয়ালি যদি হিসাব করেন, প্রশাসন চাওয়ার কেউ না। আপনারা যা হুকুম করব আপনি তাই শুনবেন। প্রশাসনের কাছে যেটা হয়েছে সেটা হলো, আমি বারবার বলি, শেখ হাসিনা ছিল 18 কোটি লোকের সরকার না, শেখ হাসিনা ছিল 15 লক্ষ লোকের সরকার। সেই 15 লক্ষ লোক কে? প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী। অর্থাৎ ওদের সুখ দুঃখই উনি দেখছেন, যে তোগোটা আমি দেখবো, আমারটা তুই দেখবি। কাজেই সে ক্ষমতায়, ওরা ব্যাংক লুটছে, দেশের টাকা লুটছে। আমি আবারও বলছি, 15 লক্ষ লোক ছিল শেখ হাসিনার জনগণ, বাকিরা ছিল নির্যাতনের শিকার হওয়ার জন্য, যাদেরকে নির্যাতন করে কামাবে। তো এই 15 লক্ষ লোক 10, 12, 14 বৎসর যাবৎ সে সাজায় গেছে। সুতরাং প্রশাসন এখন দেখতেছে যে এন্টি হাসিনা একটা ব্যক্তি ক্ষমতায় বসা আছে, সুতরাং এন্টি হাসিনা ব্যক্তিকে আমরা কোঅপারেট করব না। আবার না করলে কিছু করতে পারবে না। কেন পারবে না সেটা বলছি। আমার জন্মের পরে না, আমার মনে হয় পৃথিবীতে যতটুকু লেখাপড়া করছি, পৃথিবীতে একটা মাত্র সরকার দেখলাম 3 ভাগের সরকার। একজন হল ইউনূস, উনি কি সরকার? জনগণের ম্যান্ডেট নিয়ে বসছেন, বৈধ। কেন? সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিছে। আচ্ছা, পাশের রয়েছে কে? রাষ্ট্রপতি, উনি সাংবিধানিক রাষ্ট্রপতি। সে কে? ওই শেখ হাসিনার নিয়োগ দেওয়া। আবার পাশাপাশি যদি আমি আর্মি চিফকে দেখি, উনি কিন্তু স্টেটমেন্ট দিচ্ছেন, উনি একটা ভালো রোল প্লে করতেছেন। তাহলে 3টা ভাগ কিন্তু একদম দেখা। কিন্তু জিয়া রহমান যখন টেক ওভার করছেন উনি একা, এরশাদ যখন টেক ওভার করছেন উনি একা। আজকে তো ইউনূস একা নন। আপনি একটা বিষয় যে 3টা ভাগ থাকে, আমি এই সরকার তো পৃথিবীতে দেখি নাই। আপনি দেখছেন কি না? যে সাংবিধানিক অর্ধেক, অসাংবিধানিক অর্ধেক, আবার আরেকটা পার্ট, আমি তো দেখিনি। এটা কেমনে হবে? আর রাজনীতিকদের সমর্থন, আমি একটা নিরপেক্ষ কথা, এনে আপনার কোনো প্রেম নাই। রাজনীতিকরা বলতেছে, ইউনূস সাহেব বলছে তার ইন্টারভিউতে, নুরুল কবিরে, আচ্ছা রাজনৈতিক দলগুলোর সাথে কি আপনার ঐক্য হয় না? সে কিন্তু কথাবার্তা যত হালকাই বলুক এবং ওনার গ্রহণযোগ্যতা নেই, সবই ঠিক। কিন্তু আমি তো উনি আমার বাপ খালু না, আমার কিচ্ছু আসে যায় না, আমি যা নিরপেক্ষ তাই বলছি। সে কি বলছেন যে কেন রাজনীতিবিদরা যখন আমার এখানে এসে বসে তখন সবাই আমার সাথে, কিন্তু যখন এখান থেকে চলে যায় আমি বুঝতে পারতেছি না। এতে কিন্তু একটা মেসেজ সে দিয়ে দিছে যে রাজনীতিবিদদের কথায় ফ্ল্যাকচুয়েট করে, বা এমনও হতে পারে যে রাজনীতিবিদদের আস্থা নাই। আর রাজনীতিবিদদের আস্থা নাই সেটা সেকেন্ডারি, সেটা তো বলে দিবে ডাইরেক্ট। কিন্তু উনি তো বলছে আমার এখানে যখন আসে তখন তার আমার সাথে ঐক্যমত, এবং ঐক্যমতের ছবি পড়লো, ফটো সেশন, কত কিছু হইলো, এটা তো আমরাও দেখছি। তাহলে উনি ওনার উপরে আস্থা নাইলে তো বলে দিতে হবে। যাতে আমি একটা কথাই বললাম, যে বিচারগুলোর কথা আমি বললাম, এই বিচারগুলো কিন্তু ভাই সবার দাবি, এই বিচারগুলো সবার দাবি। রাজনীতিবিদরা যদি করতে পারেন, বলে দেন আপনি চলে যান, এবং আন্দোলন করলে সে চলে যেতে বাধ্য, তার কোনো বেসিস নাই। তো রাজনীতিবিদ সেটা করে না কেন? বিচারটা কি করবে? আমার ভাই, আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমি কোনো দল করি না, আমার এই বিচার জরুরি। তা নাহলে কালকে যদি আমি ওই ক্ষমতায় গিয়ে টর্চার করি, তাহলে কিন্তু আপনার কিছু করার থাকবে না। আপনি, আমার এটা খুব পেইনফুল, এটা ভাই আমি মানতে পারতেছি না। আপনি যার সন্তানটা গেছে সে বুঝবে রে ভাই। আপনি বলেন কোনো মানুষের কাছে, মানসিক বিকারগ্রস্ত লোক ছাড়া কেউ আয়নাঘর বানায় যেখানে একটা লোক সোজা হয়ে দাঁড়াইতে পারে না, সেখানে 7-8 বছর থাকবে। আপনি তার বিচারটা না হয়, তাইলে পরে কালকে সেলিম সাহেব ক্ষমতায় গিয়ে যদি একই কাজ করে, ওই নজির টানবে। আরে কি হবে? উই ওয়ান্ট দিস চেঞ্জ। আমার ভাই রাজনীতির সব আমরা তো একটি অন্য একটা বিষয়ে একটু অ্যাড করতে চাই, যে গভর্নমেন্ট যে আসলে বিশেষ করে সাদাত হোসেন সেলিম বলছিলেন যে পারফর্ম করতে পারছে না উপদেষ্টা মণ্ডলী। তো আজকে একটি ঘটনা ঘটেছে, যদিও এটার একটা আগের একটা জের ধরে 30 ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করেছিল যে বিচার বিভাগের
50 জন বিচারক ভারতে যাবেন ভারত সরকারের আমন্ত্রণে এবং ভারত সরকারের অর্থায়নে একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে, একেবারে ইনিশিয়াল লেভেলের জাজ থেকে শুরু করে জেলা জজ পর্যন্ত 50 জন। সেটি আবার আজকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সেটি বাতিল করা হয়েছে। তো কি মনে হয় যে কেন এই ধরনের শেকিনেস, কেন যে আপনি কেনই বা তাদেরকে যাওয়ার পারমিশন দিলেন, 4-5 দিনের মাথায় কেনই বা আবার সেটি বাতিল করলেন? না, তার আগে আমি ওই হেনাবের কথা ধরে বলছি যে ডক্টর ইউনূস সাহেব যেটা বলছে যে ওনার সাথে যখন দেখা করে তখন সবাই ওনাকে সমর্থন করে, এরপরে ইয়ে করা। ব্যাপারটা হলো কি, ওনার সাথে যখন আমরা দেখা করতে গেছি মনে হচ্ছে যে সুপারসনিক করতে 1-2 জন উপদেষ্টা মানে এমন ভাব করছে যে 15-20 মিনিটের বেশি আমরা সময় নিতে পারছি না। তো একটা রাজনৈতিক দল তো মানে কথা শুরু করতেই তো 15-20 মিনিট লাগে। সেখানে সেই উপদেষ্টারা কেন জানি মানে রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর ইউনূস একটা দূরত্ব তৈরি করার কাজ করছেন আমার কাছে মনে হচ্ছে। আবার দ্বিতীয়ত যখন আমরা জাতীয় ঐক্যের প্রশ্নে আমরা ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করতে গেলাম, আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে কথা বলেছে, তো আমাদের কোনো কথাই কিন্তু সেখানে রাখা হয়নি। আমরা এখন পর্যন্ত সেটা রাখতে আমরা একটা ফটো সেশন হয়েছে, কর্নেল ওলি ঢুকতেই পারেন না, উনি ঢুকতে পারেন নাই। সেটা কেন পারেন নাই সেটা তো সেটা তাদের কোনো ভুল থাকতে পারে, অথবা অন্য কোনো মানে ব্যাপার থাকতে পারে, সেখানে রাজনীতিও থাকতে পারে সেখানে। কিন্তু যেটা আমরা দেখলাম যে সেখানে আপনার একদম ধরেন মানে খুবই অনুপরমাণু জাতীয় রাজনৈতিক দল থেকেও একজনকে বক্তব্য দিয়েছে, খুবই দৃষ্টিকটুভাবে বিএনপি থেকেও একজনকে বক্তব্য দিয়ে, বিএনপি থেকে 5 জন স্ট্যান্ডিং কমিটির মেম্বার গিয়েছেন। সেখানে কিন্তু সেই উপদেশটা কিন্তু জোরালো ভূমিকা পালন করছেন যে কারোর উনি আর কাউকে বক্তব্য দিতে দেবেন না। তার মানে রাজনীতিবিদদের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে উপদেষ্টারা যারা কিংস পার্টির সাথে জড়িত বলে আমরা সন্দেহ করছি, তারা কিন্তু আপনার এক ধরনের মানে দূরত্ব সৃষ্টি করার জন্য তারা কিন্তু কাজ করে, এটা প্রভাব হিসেবে কাজ করছে। এটা একটা জিনিস মানে আপনার মাধ্যমে আমি জাতিকে জানাতে চাই। আর দ্বিতীয় কথা হলো যে ভারতের পক্ষ থেকে তো আমরা তো ভারতের বন্ধুত্ব চাই, নিঃসন্দেহে ভারতের জনগণের বন্ধুত্ব চাই, মানে সরকার টু সরকার বন্ধুত্ব চাই। দলের সাথে কোনো দলের বন্ধুত্ব সেটা তো ব্যক্তিগত ব্যাপার। আমাদের সিপিবির সাথে রাশিয়া কমিউনিস্ট পার্টির সাথে বন্ধুত্ব আছে, সেটা সর্বদান বিদিত। সেখানে জামাত ইসলামের সাথে থাকার কথা নয়, জামাত ইসলামের সাথে থাকার কথা পাকিস্তান জামাত ইসলামের সাথে থাকার কথা, সেটা অন্য একটা হিসাব। কিন্তু ভারতের বর্তমান যে আচরণ, জামাত ইসলামী হিন্দের সাথেও থাকতে পারে, জামাত ইসলাম হিন্দের সাথে থাকতে পারে, কিন্তু ভারতের বর্তমান যে আচরণ, ধরেন আমরা ভারতের উপর বিভিন্নভাবে নির্ভরশীল কিছু কিছু ক্ষেত্রে, সেটা কিন্তু আপনার আবার অবৈতনিক না, আমরা কিন্তু টাকা পয়সা খরচ করেই চিকিৎসার জন্য যাই, তারা কিন্তু সেটা বন্ধ করে দিয়েছে, তাই না? তাদের পক্ষ থেকে ট্যুরিস্ট ভিসা, পৃথিবীর সবচেয়ে বেশি ট্যুরিস্ট কিন্তু বাংলাদেশ থেকে যায়, হ্যাঁ, সেটা তারা বন্ধ করে দিয়েছেন। তাহলে ভারতেরও তো সদিচ্ছা থাকতে হবে। আর এখানে যে ট্রেনিংয়ের জন্য কথা বলা হয়েছে, এই চুক্তিটা কিন্তু এই সরকারের আমলে না, এটা বিগত সরকারের আমলে। এটা হয়তো নজরে আসার পর স্বাভাবিকভাবে, যেহেতু ভারত এই মুহূর্তে আমাদের সরকারকে সম্পূর্ণ অসহযোগিতা করছে এবং আপনার সরকারের মানে বিভিন্ন রকম অপপ্রচার করছে, যেটার আদৌ কোনো ইয়ে নেই। আমি মনে করি যে সংখ্যালঘু হিসাবে ভারতের মানে বাংলাদেশের সংখ্যালঘুরা ভারতীয় সংখ্যালঘুদের তুলনায় স্বর্গে বসবাস করছে, একেবারেই স্বর্গে বসবাস করছে। এবং আমরা মানে আমরা ধর্মভীরু জাতি। ভারতে যাক এই বিচারকরা, ভারতে যাক, পাকিস্তানে যাক, মার্কিন যুক্তরাষ্ট্রে যাক, অস্ট্রেলিয়ায় যাক, সেটা নিয়ে প্রশ্ন করছি না। আমার প্রশ্ন হলো যে এই দোদুল্যমান অবস্থা কেন, যে 30 তারিখে একটি জিও জারি করা হলো, প্রজ্ঞাপন জারি করা হলো যে এই 50 জন যাচ্ছে, আজকে 5 জানুয়ারি মানে 7 দিনের মধ্যে সেটি আবার বাতিল করা হলো। এই সর্ষের মধ্যে ভূত, আপনার প্রশাসন যে মানে প্রমাণ করতে হবে যে সরকার পারফর্ম করতে পারছে না, সরকার সিদ্ধান্ত নিতে ভুল করছে, সরকারকে বিতর্কিত করতে হবে। এখানে যারা আছেন, এই মুহূর্তে যারা আছেন, তারা তো আসলে মানে সেভাবে কাজ করতে দিচ্ছেন না এবং সরকারকে এইভাবে বেকায়দায় ফেলার জন্য কাজগুলো করছেন। আপনি যেটা বলছেন, হ্যাঁ, 30 তারিখে প্রজ্ঞাপন জারি করার আগে তো চিন্তাভাবনা করে জারি করার দরকার ছিল। কারণ মানে আপনি যদি ভারতের বিষয়ে প্রবলেম থাকে তাহলে তো আপনি ভারতেই যাচ্ছে, সেটাই তো প্রজ্ঞাপন করেছেন, সেটাই তো করেছে, সেটা আপনার না করার ভালো ছিল। কারণ এই মুহূর্তে আমাদের কূটনৈতিক সম্পর্ক বলেন আর আমাদের পারস্পরিক সম্পর্ক বলেন, কিছুটা টানাপোড়েন তো আপনার চলছেই, কিছু টানাপোড়েন চলছে। সেই সময় প্রজ্ঞাপনটা জারি করার আগে আপনাকে অনেক চিন্তাভাবনা করে করার দরকার ছিল, যে চিন্তাভাবনাটা মানে করা হচ্ছে না। আমরা আপনার আইনঙ্গনেও দেখেছি
যে যিনি আপনার দায়িত্বে আছেন, আপনার বিচারক হতে আরম্ভ করে আপনার ওই বিভিন্ন আপনার আইন কর্মকর্তা নিয়োগের ব্যাপারেও আমি মনে করি যে যথাযথ তারা মানে ভূমিকা পালন করতে পারেন নাই। এখানে শস্যের মধ্যে ভূত আছে, এই ভূতটা তাড়ানো খুবই দরকার। সরকারকে যদি গতিশীল করতে হয়, সরকারকে যদি দৃশ্যমান করতে হয়, সরকারকে যদি কঠোর করতে হয়, তাহলে এই জিনিসগুলো কিন্তু ডক্টর ইউনূসকেও কিন্তু তাকে বিবেচনা আনতে হবে। আমার মনে হয় তার আশেপাশে যারা আছেন, উনি যদি একটা কিচেন ক্যাবিনেটও করেন বা সরকারের মুখপাত্রকে, এটা আমরা জানি না সরকারের আসলে মানে আমরা যেটা নির্বাচনী রোডম্যাপ বারবার চাচ্ছি, কারণ আমরা তো নির্বাচন করব, আমাদেরকেও তো নির্বাচনের জন্য তৈরি হতে হবে। নির্বাচনে জনগণের ভোটার দিকে ফিরিয়ে দেওয়ার জন্যই তো আমরা 15-18 বছর নিরলভাবে সংগ্রাম করেছি। আমরা তো তিনটা নির্বাচনে অংশগ্রহণ করি নাই, তাই আমাদের তো একটা নির্বাচন করার ব্যাপারে রাজনৈতিক দলগুলো তো আর আপনার ওই যে আপনার মাজারে সিন্নি দেওয়ার জন্য আর তবজি গণার জন্য এই কাজে নিয়োজিত নয়। নিয়োজিত হলে যে তারা জনগণের কাছে যাবে, জনগণের ভোট করবে। তো আমার মনে হচ্ছে যে আমি এখনও মনে করি যে জুন মাসে নির্বাচনটা দেওয়াটার জন্য সবার জন্য শ্রেয়। কারণ 2025-এর জুন বলছেন, 2025-এর জুনের মধ্যে নির্বাচনটা দেওয়াটা সবার জন্য শ্রেয়। কারণ এই যে বিডিআর করা, যে সেনাবাহিনীকে নির্মমভাবে হত্যা করা যে নীল নকশাটা, এটা তো বিএনপি রাজনৈতিক কমিটমেন্ট আছে। আপনার সংস্কারের ব্যাপারে তো এই বর্তমানে বলা হচ্ছে সংস্কারের ব্যাপারে, কিন্তু বিএনপি তো 2 বছর আগে 27 দফা সংস্কার করেছে, তারপর 40টি রাজনৈতিক দলের সাথে দিনের পর দিন বসে কিন্তু তারা কিন্তু একটা 31 দফা সংস্কার করেছে। এবং এই সংস্কার কমিটির সাথে আমি দেখলাম যে কোনো বেসিক ডিফারেন্স নেই। যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি আর কি, যে প্রধানমন্ত্রী 2 টার্ম বেশি থাকতে পারবেন না, এটা অনেকে বলছেন। আমি মনে করি যে কোনো সংসদ সদস্য পরপর 2 টার্মের বেশি থাকা উচিত না, তাতে করে নেতৃত্বের বিকাশ ঘটে না। নেতৃত্বের বিকাশ করার জন্য এই কাজগুলো করা দরকার। আর যে বিপজ্জনক পথে হাঁটছেন, যে কিশোরদেরকে ভোটার করতে হবে, আপনার 21 বছরের মধ্যে নির্বাচন করতে হবে, এগুলোর দিকে না হাঁটাটাই বেটার। কারণ রাজনৈতিক দল হিসাবে আমরা এগুলো মেনে নেব না, বরং এগুলোর বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। কারণ একদম অপ্রয়োজনীয় সংস্কারের তো কোনো ইয়ে নাই। যেমন পিআরের একটা কথা উঠছে, আমরা সরাসরি প্রত্যাখ্যান করেছি এবং সরকার সংস্কার কমিটি সেখান থেকে সরে এসেছে। সংস্কার কমিটি এমন কোনো প্রস্তাবনা দেওয়া উচিত নয় যে প্রস্তাবনাটা দেওয়ার পরে বাস্তবায়ন করাটা রাজনৈতিক দলের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে, বা রাজনৈতিক দলের পক্ষে বাস্তবায়ন করা যাবে না। এমন আকাশ কুসুম কোনো সংস্কারের প্রস্তাব দেওয়া দরকার নেই। বাংলাদেশের আঙ্গিকে, বাংলাদেশের আলো বাতাসের আঙ্গিকে, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের আঙ্গিকেই সংস্কারগুলো করা দরকার। এবং সংস্কার হওয়া দরকার কোথায়? সংস্কার হওয়া একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আপনি নির্বাচনী কমিশনকে সংস্কার করেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আপনি প্রশাসনকে সংস্কার করেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে সেইভাবে তৈরি করেন, তাহলে একটা নির্বাচন। অতীতের যে তিনটি আপনার তত্ত্বাবধায়ক সরকার কিন্তু 3 মাসের মধ্যে নির্বাচনটা দিতে পারছে, আর আপনি 5 মাসের মধ্যে এখন পর্যন্ত নির্বাচন দেওয়ার ব্যাপারে মাইন্ডসেটই করতে পারেন নাই। এটা কিন্তু আপনারা আমার মনে হয় বেশি দিন আমরা মেনে নেব না। আমরা হাতে সময় খুব কম, আমরা সংক্ষেপে জানতে চাই ওই বিষয়টি। যেহেতু অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনি আইন অঙ্গনের লোক, আইনজীবী, তো আপনার কাছে জানতে চাই যে এই যে 50 জনের যে প্রজ্ঞাপনটা জারি হলো, ধরেন এটা 2010-এ একটা চুক্তি হয়েছে শেখ হাসিনার সময়, যে এরকম আদান প্রদান হবে, ট্রেনিং নিবে 10 দিনের কোর্স। তার আগে একটা বেসিক জায়গায় যদি আমি যাই, আমরা যে খালেদা জিয়া সম্পর্কে যেটা জানি, আমরা শেখ হাসিনা সম্পর্কে যেটা, যেমন শেখ হাসিনা যদি মনে করেন মুসলমানরা যত ওয়াজ নসিহত করে, প্রতি মসজিদে মসজিদে যদি সে ঘোরে, তাকে সে প্রো মুসলিম মনে করবে না মানুষ। আবার খালেদা যদি খালি মন্দিরে 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 গিয়ে ঘোরে, তারা ইসলাম বিদ্বেষী মনে করবে না। এটা কি তাদের বৈশিষ্ট্য? আমরা তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের অ্যাক্টিভিটিস দেখে। আচ্ছা, এখন যে সরকারটা বসা আছে, হ্যাঁ, এই 50টা লোক যেহেতু ঘোষণা হয়েছিল, তারা যদি যাইতো সেটা রুটিন মোতাবেক যাইতো। এই রুটিন মোতাবেক গেলেও কিন্তু ইউনূসকে ইন্ডিয়ানরা ভাববে না যে উনি প্রো ইন্ডিয়ান। সুতরাং আমার কাছে আমার ডিসিশনটা সঠিক হয় নাই, আমি এই মুহূর্তে বলছি। কেননা আপনি ক্যান্সেল কইরা আপনি মনে করেন আপনি ইন্ডিয়া বিরোধী হইলেন, কথার কথা, আপনি পাঠাইলেও কিন্তু প্রো ইন্ডিয়ান হইতেন না, বিকজ আমরা আপনাকে দেখতেছি। এটা আমার কাছে মানে খুব সিলি ইস্যু রাষ্ট্রীয় লেভেলে। এটা রুটিন একটা, যেমন যেমন ধরেন ইন্ডিয়া ভিসা বন্ধ করে দিছে, আমি সাপোর্ট করি না। মানে এটা পিপল টু পিপল কন্ট্যাক্ট যদি আপনি দেখাইতে চান, আমার মনে হয় ভিসাগুলো থাকা উচিত ছিল। একইভাবে এরা যাইতো, আমার কাছে মনে হয় এইটাই কিছু আসে যায় না। ওইটা পাঠাইলেই কিন্তু প্রো ইন্ডিয়ান হবে না, আবার না পাঠায় কিন্তু আপনি প্রো ইন্ডিয়ান হন নাই, আর পাঠাইলেও কিন্তু আপনি প্রো ইন্ডিয়া হইতেন না। অর্থাৎ আপনি একটা সিম্বলিক ইস্যু। বাংলাদেশে এখন 2 জন মানুষ আইডেন্টিফাইড হয়ে গেছেন,
মানে আপনি ইউনূস এবং শেখ হাসিনা যদি ধরেন তাহলে আইডেন্টিফাই কে কোন বলয়ের, সেক্ষেত্রে এটা খুব সহজ সমীকরণ। তো আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আপনি যদি ওই মলম একটু লাগাইতে চান, মলমটা লাগানো হিসাবে তাদেরকে যাইতে দিলে কিছু আসতে যাইতো না, বিকজ এটা সিদ্ধান্তটা আগের। প্লাস আমার যে স্ট্যান্ড সেটা ঠিকই আছে, যে আমি প্রো ইন্ডিয়ান না এন্টি ইন্ডিয়ান এটা মানুষ বোঝে। সুতরাং আমার কাছে মনে হয় এটা ক্যান্সেল করা সঠিক হয় নাই। এই কারণ এই মুহূর্তে এটা ডিপ্লোম্যাটিক্যালি আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে সুন্দর, এর মানে আমি ইন্ডিয়ার সাপোর্ট করছি 1 নম্বর। 2 নম্বর, এন্ড অফ দ্য ডে কিন্তু ভারতের সাথে আমার সুসম্পর্ক দরকার এবং পিসফুল এক্সিস্টেন্স বলতে যা বোঝায়। তবে হ্যাঁ, অবশ্যই যেভাবে শেখ হাসিনা করছে সেভাবে কেউ চাইবে না, আমরাও চাই না, সেটা আলোচনার সাপেক্ষে। এন্ড অফ দ্য ডে তাকে লাগবে। আর থার্ড জিনিসটা আমি বলি, যারা পাওয়ার গ্রিড এবং মানি গ্রিডি, এরা আর যাই হোক সে দেশপ্রেমিক হতে পারে না। এবং শেখ হাসিনা ছিল সেই ব্যক্তি যিনি পাওয়ার গ্রিডি এবং মানি গ্রিডি। পাওয়ার গ্রিডি এবং মানি গ্রিডি কিন্তু কাউকে চেনে না, সে বিকেম এ কর্পোরেট পার্সন খুব নির্মম। পুত্র মরে যায়, পুত্রকে দাফন দিয়ে এসে কিন্তু বিজনেস কল দেয়। তো দিস ইজ দ্য থিং, যে সেখান থেকে আমরা সরে আসতে পারছি বলে আমরা মনে করি। কারণ এই উপমহাদেশের শেখ হাসিনার মতো আপনি একটা মহিলা আগামী 100 বছরেও পাবেন না, যে এত বেশি নিজের দেশের মানে মানুষের, নিজের দেশের জনগণ বিদ্বেষী, এইরকম মানুষ আপনি 100 বছরেও পাবেন না। সুতরাং বাংলাদেশ সবচেয়ে বড় বিজয় হলো সেই জায়গাটা। আর বাকি যেগুলো বললাম তো বললামই, এখন দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। ধন্যবাদ আপনাদের দুজনকে। পরবর্তীতে নিশ্চয়ই আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারবো বিভিন্ন বিষয় নিয়ে। আজকের মতো শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ের আয়োজন। সদ্যই দেশ একটি শৈত্যপ্রবাহের কবলে পড়েছিল। আবহাওয়া দপ্তরের মতে আগামী 2-1 দিনের মধ্যেও আবারও শৈত্যপ্রবাহ আসতে পারে। প্রচণ্ড শীতে শিশু এবং বৃদ্ধদের অসুস্থ হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। এ ব্যাপারে সবাইকে সাবধানতা অবলম্বন করা ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।